আকাশযুদ্ধের সমীকরণ পাল্টে দিতে তেহরানের মাস্টার স্ট্রোক। আকাশে যখন কয়েকশো মিলিয়ন ডলারের মার্কিন F-15E স্ট্রাইক ঈগল বা ইসরায়েলি স্টেলথ ফাইটার চক্কর দেয়, তখন নিচে দাঁড়িয়ে থাকা একজন ইরানি সৈনিকের কাঁধে থাকা মাত্র কয়েক লাখ টাকার একটি অস্ত্রই পুরো যুদ্ধের রূপরেখা বদলে দিতে পারে। খামেনির রাডার ধ্বংস হতে পারে, S-300 মিসাইল ব্যাটারি গুড়িয়ে যেতে পারে, কিন্তু কাঁধে বহনযোগ্য এই ছোট্ট ম্যানপ্যাডসকে রাডারে ধরে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর ঠিক এই রণকৌশলেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চেকমেট দিতে যাচ্ছে ইরান। সাম্প্রতিক বোমাবর্ষণে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হওয়ার পর হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। রয়টার্সের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী তেহরান খুব শিগগিরই চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য মিসাইল বা ম্যানপ্যাডস পেতে যাচ্ছে। আর এই এক চুক্তিতেই ঘুম হারাম হতে বসেছে ওয়াশিংটন ও তেল আবিবের পেন্টাগন কর্তাদের। গুঞ্জন উঠেছে, ইরান ও চীনের সামরিক মধ্যস্থতাকারীদের মধ্যে গোপনে সই হয়েছে 60 থেকে 70 মিলিয়ন ডলারের একটি বড় চুক্তি। চুক্তি অনুযায়ী ইরান পেতে যাচ্ছে 300 থেকে 400টি চীনা ম্যানপ্যাডস, যার মধ্যে রয়েছে উন্নত মানের QW-12 এবং FN-16 মিসাইল সিস্টেম। প্রথম চালানের মিসাইলগুলো চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমসি থেকে রওনা হয়ে পাকিস্তানের স্থলপথ ও আকাশসীমা ব্যবহার করে তেহরানে পৌঁছানোর কথা। যদিও বেইজিং এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের ISPR এই খবরকে মন গড়া ও ভুয়া বলে দাবি করেছে, তবুও ওয়াশিংটনের স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি বলছে ভিন্ন কথা। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু বাস্তবে ভূ রাজনীতির ময়দানে ট্রাম্পের সেই আশ্বাস এখন প্রশ্নের মুখে। 300টি কাঁধে বহনযোগ্য মিসাইল কিভাবে খেলা ঘোরাতে পারে? প্রশ্ন উঠতে পারে, S-300 বা ভারী এয়ার ডিফেন্সের জায়গায় মাত্র কয়েক কেজি ওজনের এই ম্যানপ্যাডস কিভাবে শক্তিশালী মার্কিন বায়ুসেনাকে চ্যালেঞ্জ করবে? অদৃশ্য শক্তি। একটি বিশাল মিসাইল ডিফেন্স ব্যাটারি কোথায় বসানো আছে তা মার্কিন স্যাটেলাইট সহজেই ধরে ফেলে এবং এক নিমেষে ধ্বংস করে দেয়। কিন্তু ম্যানপ্যাডস নিয়ে একজন সৈন্য পাহাড়ের খাঁজে, বহুতল ভবনের ছাদে বা ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। এগুলোকে আগে থেকে শনাক্ত করা কোনো রাডারের পক্ষে সম্ভব নয়। লো ফ্লাইং থ্রেট ও ড্রোন শিকার। আধুনিক যুদ্ধে ড্রোন এবং নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলই মূল হুমকি। চীনের FN-16 এবং QW-12 সিস্টেমগুলোতে ব্যবহার করা হয়েছে প্যাসিভ ইনফ্রারেড হোমিং গাইডেন্স, অর্থাৎ এটি টার্গেটের ইঞ্জিনের তাপ চিনে নিয়ে নিখুঁত আঘাত হানে। এমনকি উড়ানো ফ্লেয়ার বা হিট কাউন্টার মেজার দিয়েও এই মিসাইলগুলোকে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন। মনস্তাত্ত্বিক আতঙ্ক। এটি মার্কিন বা ইসরায়েলি বিমানগুলোকে আকাশ থেকে পুরো মুছে দেবে না ঠিকই, তবে প্রতিটি পাইলটের মনে এক চরম আতঙ্ক তৈরি করবে। কয়েক হাজার ফুট নিচে প্রতিটি পাহাড়ি টিলার পেছনে তাদের জন্য মৃত্যু ওত পেতে আছে। এই ভয়টাই আক্রমণকারীদের নিখুঁতভাবে কৌশল বাস্তবায়নে বাধা দেবে। মাল্টিপল সাপ্লায়ার ও ছায়া রুট। তেহরানের বহুমুখী কৌশল। ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে আগেই প্রকাশ পেয়েছিল যে রাশিয়ার কাছ থেকে প্রায় 500 মিলিয়ন ইউরোর বিনিময়ে 500টি ভার্বাল লঞ্চার এবং 2500টি মিসাইল কেনার চুক্তি সেরেছে ইরান। একদিকে রাশিয়ার ভেরবা, অন্যদিকে চীনের QW-12 এবং FN-16। তেহরান মূলত পুরো দেশটির আকাশকে মিসাইলের এক দুর্ভেদ্য চাদরে ঢেকে দিচ্ছে। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েক দিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরও বড় কারণ রয়েছে, অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতিমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। চীন কি গোপনে ইরানকে আবারও শক্তিশালী করে তুলছে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তত 16টি চীনা সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে যুদ্ধ শুরুর পর ইরানে চীনের সবচেয়ে বড় সামরিক সরবরাহ অভিযান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে চীনের সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করছে এবং সেখানে বিভিন্ন সরঞ্জাম নামানো হচ্ছে। যদিও এই দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং চীন সরকারও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তবুও বিশ্লেষকদের মতে, যদি এসব রিপোর্ট সত্যি হয়, তাহলে এটি ইরানের প্রতি চীনের সমর্থনে বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে। এর আগে রয়টার্স জানিয়েছিল ইরান খুব শিগগিরই চীন থেকে কয়েকশো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে পারে। এই চুক্তির মূল্য প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে QW-12 এবং FN-16 মিসাইল থাকতে পারে। যুদ্ধের শুরুতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছিল, বিশেষ করে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে না পারায়। তাই এই নতুন সরঞ্জামগুলো সেই ঘাটতি পূরণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, এই ধরনের রিপোর্ট বাস্তবতার সঙ্গে মেলে না এবং সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে ভূমিকা রাখে বলেও তারা দাবি করেছে। অন্যদিকে কয়েক মাসের যুদ্ধের পর ইরান এখন পুনরায় নিজেদের শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের মিসাইল, ড্রোন ও প্রতিরক্ষা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এই যুদ্ধ এখন 6 মাসে গড়িয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ তৈরি করছে। ওয়াশিংটনের মিত্ররাও এখন প্রশ্ন তুলছে এই যুদ্ধের উদ্দেশ্যগুলো আদৌ পূরণ হচ্ছে কিনা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে কার্যকর ফলাফলে রূপ দিতে ব্যর্থ হচ্ছে, যা রাশিয়া ও চীনের মতো দেশগুলোর জন্য সুযোগ তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারও কমে আসছে,
বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের মজুদ কমে যাওয়া ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রভাবিত হতে পারে। যদিও ইরানের সামরিক শক্তি কিছুটা দুর্বল হয়েছে, তবে তা পুরোপুরি ধ্বংস হয়নি। তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও এখনও সক্রিয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর উপর প্রভাব ধরে রেখেছে। এই প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এখানে ইরানের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইরানের মিসাইল ও ড্রোন এখনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইউরোপীয় মিত্ররাও যুক্তরাষ্ট্রের নীতির ওপর আস্থা হারাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। তারা ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেও নজর দিচ্ছে, পাশাপাশি ইউরোপ, চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। গভীর রাত, পারস্য উপসাগরের ওপর কুয়াশার চাদর। ঠিক তখনই রাডারের পর্দায় ভেসে উঠল একের পর এক ক্লিপ। এগুলো কোনো মার্কিন স্টেলথ ফাইটার নয়, কিংবা ইসরায়েলি বম্বারও নয়। এগুলো বেইজিং থেকে উড়ে আসা বিশাল আকারের সামরিক কার্গো বিমান, যা নীরবে নেমে আসছে তেহরানের রানওয়েতে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল 6 মাসের টানা বোমা বর্ষণে ইরানকে বোধহয় নিঃশেষ করে দেয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প টিভিতে এসে গর্জন করে বলছেন, ওদের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, ওরা শেষ। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা হলো, পেন্টাগনের $1,000 কোটি যুদ্ধযন্ত্র আজ পারস্যের মরুভূমিতে এসে পুরোপুরি আছাড় খেয়েছে। আর রিংয়ের ভেতরে নায়ক হিসেবে দাঁড়িয়ে আছে একটাই দেশ, ইরান। ফাইল নম্বর 1, চীনের গোপন ছাতা এবং আকাশসীমার নতুন সমীকরণ। জোর গুঞ্জন, বেইজিং নাকি সোজাসুজি ময়দানে নেমে পড়েছে। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের গোয়েন্দা তথ্য বলছে, অন্তত 16টি ভারী চীনা সামরিক বিমান মালামাল খালাস করেছে তেহরানে। রয়টার্সের ফাঁস হওয়া চুক্তিপত্র বলছে, $60 থেকে $70 মিলিয়ন বিনিময়ে চীনের তৈরি অত্যাধুনিক QW-12 এবং FN-16 ঘাট থেকে নিক্ষেপযোগ্য মিসাইল এখন ইরানি যোদ্ধাদের হাতে। আমেরিকান ও ইসরায়েলি বিমান হামলায় যেসব দূরপাল্লার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, চীনের এই ম্যানপ্যাডস প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে এক নিমিষে নতুন জীবন দিয়েছে তেহরান। এখন মার্কিন পাইলটরা নিচু দিয়ে উঠতে গেলেই প্রতিটি পাহাড়ের খাঁজ থেকে চেপে বসছে চীনা প্রযুক্তির নিখুঁত মৃত্যু ফাঁদ। ফাইল নম্বর 2, পেন্টাগনের খালি ডেপো এবং হরমুজের ফাঁদ। যুদ্ধের বয়স 6 মাস, আমেরিকা কতটুকু জিতেছে? নিউ ইয়র্ক টাইমসের এক কড়া বিশ্লেষণে থরে থরে সাজানো আছে পেন্টাগনের করুণ বাস্তবতা। অস্ত্রাগারের শূন্যতা। দিনের পর দিন মিসাইল চালাতে গিয়ে আমেরিকার নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টরের স্টক তলানিতে ঠেকেছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ইরানকে মারতে গিয়ে মার্কিন সেনাদল নিজেরাই খালি হাতে দাঁড়িয়ে আছে। হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ। মার্কিন যুদ্ধজাহাজগুলো টহল দিচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের আসল চাবি ইরানের পকেটে। ওমানের সঙ্গে টেবিলে বসে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর উত্তরের রুটে একক রাজত্ব থাকবে তেহরানের। আর যে কোনো জাহাজ গেলে গুনতে হবে আবশ্যিক ট্যাক্স। বিশ্বের তেলের ধমনী এখন খাঁটি পার্সিয়ান কবজায়। ফাইল নম্বর 3, ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতার মৃত্যু। আজ শুধু শত্রুরা নয়, আমেরিকান মিত্ররাই হোয়াইট হাউসের হাত ছেড়ে দিতে প্রস্তুত। চ্যাথাম হাউসের সাবেক প্রধান রবিন নিবলেটের একটি উক্তি পুরো পশ্চিমাদের গায়ে চাবুকের মতো পড়েছে। তিনি বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এক চরম ঐতিহাসিক অপমান। বিশ্ব এখন বুঝে গেছে, আমেরিকার ওপর ভরসা করা জীবনের সবচেয়ে বড় ভুল। ট্রাম্পের অস্থিতিশীল নীতি কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুকুম, কখনো ন্যাটো ভেঙে দেওয়ার হুমকি, আবার কখনো রিয়াদ তেহরান আলোচনার মাঝপথে হুট করে শর্ত বদলে ফেলা আমেরিকার বিশ্বস্ততা ভেঙে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইজ দেখিয়েছেন আসল ছবিটা। সৌদি আরবের মতো চরম মার্কিন অনুগত দেশগুলোও এখন বুঝতে পেরেছে, আমেরিকার ছত্রছায়ায় থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই তারা তড়িঘড়ি করে তেহরানের সঙ্গে গোপন বৈঠক সারছে আর হাত বাড়াচ্ছে বেইজিং ও মস্কোর দিকে। দ্য ফাইনাল জাজমেন্ট, ভিয়েতনাম থেকে তেহরান। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ভিয়েতনামের জঙ্গল, ইরাকের মরুভূমি আর আফগানিস্তানের পাহাড় যেভাবে মার্কিন সাম্রাজ্যের অহংকার ঘুমিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে পারস্য উপসাগরের নীল জলরাশি আজ পেন্টাগনের কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। ইরানের ব্যালিস্টিক থাবায় যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ।
F-35 স্টেলথ অদৃশ্য, প্রতিটির দাম $100 কোটি। আমেরিকার গর্ব, ন্যাটোর ভরসা, মধ্যপ্রাচ্যের আকাশে যার উপস্থিতি মানেই শত্রুর মৃত্যু। কিন্তু এবার সেই F-35-এর গায়ে আগুন লাগলো জর্ডানের মুওয়াফাক আজ সালতি ঘাঁটিতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে। 3টি সম্পূর্ণ ভস্মীভূত, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত, সাথে মার্কিন অফিসার ও প্রযুক্তিবিদদের প্রাণহানি। পুরো পশ্চিমা সামরিক জগতের জন্য সতর্কবার্তা। আকাশের রাজা কি মাটিতে পড়ল? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জর্ডানের আল আসফা ঘাঁটিতে। লক্ষ্য ছিল F-35-এর মোতায়েন র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অপরাজেয় বলে পরিচিত যুদ্ধ বিমান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সে অপরাজেয়ত্বের কাঠিন্য ভেঙে দিয়েছে। F-35 নিয়ে পশ্চিমা প্রচারণার যে অহংকার, সেই অহংকারে গভীর ফাটল ধরল। আর সেই ফাটল তৈরি করেছে তেহরান। এই হামলার পেছনে আছে ব্যক্তিগত প্রতিশোধ, মানবিক আবেগ। IRGC স্পষ্ট করে দিয়েছে এই আঘাত ছিল মার্কিন হামলার জবাব। যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বুশের ফার্স প্রদেশে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় এক পরিবারের বাবা-মা এবং তাদের 2 বছরের শিশুকন্যা নিহত হয়। বদলা নিতেই তেহরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে দুর্ভাগ্যজনক অবস্থানে আছে জর্ডান। টানা 4র্থ দিন ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ অতিক্রম করছে। জর্ডানের সামরিক বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন জর্ডান নিজের আকাশকে রক্ষা করতে পারবে, যখন 2 পরাশক্তি তাদের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে? IRGC সরাসরি জর্ডানকে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ঘাঁটি জর্ডানে থাকলে দেশটি নিজেই সংঘাতের অংশ। এটা কূটনীতি নয়, এটা যুদ্ধের কঠিন বাস্তবতা। জর্ডান এখন 2 হাতির লড়াইয়ের মাঝে পড়ে গেছে, আর সেই ঘাস চাপা পড়ছে প্রতিদিন। আরও একটি চাঞ্চল্যকর খবর, ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্র আটকাতে তখন জার্মান ও ফরাসি যুদ্ধবিমান জর্ডানের দিকে ছুটে এসেছে। ইউরোপীয় সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে নামছে। এটা আর দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিচ্ছে। যদি সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আমেরিকা, ইরান, জর্ডান, জার্মানি, ফ্রান্স সবাই। কুয়েতে মারাত্মক হামলা, সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। এই সংঘাত আর আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক হতে চলেছে। কিশ, বন্দর আব্বাস, আবদান, বুশে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ। যুক্তরাষ্ট্র বলছে তারা শক্তিশালী হামলা চালিয়েছে, কিন্তু IRGC বলছে প্রতিশোধ এখনও শেষ হয়নি। এই পাল্টাপাল্টি আঘাতের মধ্যে একটি বড় ছবি ফুটে উঠছে। ইরান এখন আর সেই দেশ নয় যে শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে। ইরান এখন সরাসরি মার্কিন সামরিক সম্পদে আঘাত হানছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদে, তাদের ঘাঁটিতে, তাদের মিত্রের মাটিতে। এটা একটা নতুন ধরনের সাহস, একটা নতুন ধরনের কূটনীতি, যেখানে ভাষা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আমেরিকার $100 কোটি প্রযুক্তি, তার অহংকার, তার অপরাজেয়ত্বের গল্প সবটাই এখন প্রশ্নবিদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়েও পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন থামছে না, প্রতিটি মার্কিন হামলার জবাব দিচ্ছে। জর্ডানের আকাশে, কুয়েতের মাটিতে, ইউরোপের বিমানে। যুদ্ধের সীমানা প্রতিদিন বাড়ছে। বিশ্বকে একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সময়ই বলে দেবে। হিসাবের ছক একলহমায় উল্টে দিয়েছে ইরান। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কয়েক ডজন ড্রোন দিয়ে নয়, তেহরান এখন যুদ্ধের চালচিত্রে এমন এক সমীকরণ যুক্ত করেছে যা পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামরিক মগজ ধোলাই করে দিচ্ছে। ধারণা করা হতো ইরানের মূল শক্তি তাদের হাজার হাজার সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন। কিন্তু যুদ্ধের পট পরিবর্তন হতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো ইরানের নিখুঁত এবং সাশ্রয়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো রকম রাগঢাক না রেখেই তেহরান প্রমাণ করেছে বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। খাইবার শেকার, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মাথা ব্যথার নাম। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে তেহরানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল শত্রুর শক্তি ও কৌশল অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা। যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের সামরিক বাজেটকে ব্যাকফুটে ঠেলে দিতে ইরান নিয়ে এসেছে খাইবার শেকার। 1400 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি শুধু লক্ষ্যবস্তুতেই সুনির্দিষ্ট আঘাত হানে না, বরং এটি অত্যন্ত সহজে মোতায়েনযোগ্য। পশ্চিমা মিডিয়ায় এখন খাইবার শেকানের জয় জয়কার,
কারণ ওয়াশিংটন শত কোটি ডলার খরচ করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, কয়েক হাজার ডলারের এই সস্তা ও নিখুঁত মিসাইল তা অনায়াসেই ফাঁকি দিচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে কিভাবে টানা চাপে রাখা যায় তার বাস্তব পাঠ শেখাচ্ছে তেহরান। যুদ্ধের দীর্ঘমেয়াদী ছক ও মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান। আমেরিকার হিসাব ছিল ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক ঝড় সামলে নিলেই ইরানকে বশে আনা যাবে, কিন্তু তেহরানের কৌশল একদম ভিন্ন। তারা শুরুতেই তাদের সবচেয়ে মারাত্মক এবং শক্তিশালী মিসাইলগুলো শেষ করতে রাজি নয়। তেহরানের মূল পরিকল্পনা যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার খালি হতে বাধ্য হবে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্রের মজুদ কমতে শুরু করেছে, তারা আগের মতো টানা হামলা চালানোর সক্ষমতা হারাচ্ছে। ওয়াশিংটন যতবারই বিরতি দিয়ে ইরানকে পিছু হটানোর ব্যর্থ চেষ্টা করছে, তেহরান ততবারই নতুন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে। শিকারকে ক্লান্ত করে শেষ মুহূর্তে নিঃশেষ করে দেওয়ার এই খেলায় ইরান এখন পূর্ণ নিয়ন্ত্রণে। নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র, আসল নাটক তো এখনো বাকি। যুদ্ধের মূল ট্রাম্প কার্ড তেহরান এখনো ড্রেসিং রুমে আটকে রেখেছে। খাইবার সীমান্ত কেবল শুরু। তৃতীয় পর্যায়ে তেহরান মাঠে নামাতে যাচ্ছে তাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের বিপজ্জনক সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক ভাণ্ডারে বর্তমানে 1000টিরও বেশি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে। এই বহরে যুক্ত হচ্ছে ফাত্তা, ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল যা যে কোনো প্রতিরক্ষা বলয় মুহূর্তে গুড়িয়ে দিতে সক্ষম। হজ কাসেম ও খুররাম সহ উচ্চ বহন ক্ষমতা সম্পন্ন এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেজ্জিন, ইরানের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ড্যান্সিং মিসাইল। সেজ্জিন শত্রুর বুকে কাঁপন ধরানোর ড্যান্সিং মিসাইল। দ্বিস্তর বিশিষ্ট এবং সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত এই সেজ্জেল মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। তরল জ্বালানির মিসাইল যেখানে উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে, সলিড ফুয়েলের কারণে সেজ্জেল মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে মোতায়েন ও ফায়ার করা যায়। বাতাসের গতিপথ পরিবর্তন করে শত্রুর রাডারকে বিভ্রান্ত করার অনন্য ক্ষমতার জন্যই একে বলা হয় ড্যান্সিং মিসাইল। কাতারে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সবকটি পেন্টাগন ঘাঁটি এখন ইরানের এই 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলোর সরাসরি নিশানায়। শাহাব-3, ইমাদ কিংবা কাদের-1-এর মতো মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতিটি স্তম্ভ ঘুরিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে তেহরান। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে চোখ রাখছে, ঠিক তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য চাল চালল ইরান। এতদিন সবাই ভাবছিল ইরান কেবল পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল সত্যটা হয়তো আরও বেশি ভয়ানক। জারো এল রোগোভিনের সাম্প্রতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিস্ফোরক দাবি সামনে এনেছে। ইরান হয়তো ইতিমধ্যেই শুধু একটি নয়, প্রায় 35টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো কাঁচামাল বা সক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে। পশ্চিমা মিডিয়া আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো সবসময় একটি গাণিতিক ফাঁদে পা দেয়। তারা হিসাব করে ইরানের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম কতটুকু আছে। কারণ ধরে নেওয়া হয় 90% না হলে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো পরমাণু বোমা বানানো যায় না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা যা হিরোশিমায় ফেলা হয়েছিল, সেটি কিন্তু ছিল মাত্র 80% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যদি আজ 80% সমৃদ্ধ বোমাও বানায়, তবে সেটি কোনো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে না ভরে স্রেফ একটি সাধারণ যুদ্ধবিমান বা সাগরে ভাসমান কার্গো জাহাজে করেই টার্গেটে পৌঁছে দেওয়া সম্ভব। আর এখানেই ইরান মাস্টার স্ট্রোকটা খেলেছে। পারমাণবিক কাঁচামাল সমৃদ্ধকরণের পথটা সোজা নয়, এটি আসলে একটি এক্সপোনেনশিয়াল প্রক্রিয়া। খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম যখন মাত্র 3.87% সমৃদ্ধ হয়, তখনই মূলত 90% লক্ষ্যমাত্রার 75 কাজ শেষ হয়ে যায়। আর 20% সমৃদ্ধ উপাদান মানে 90% লক্ষ্যমাত্রার 90 কাজ শেষ। IAEA রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, প্রায় 441 কেজি, যা দিয়ে অনায়াসে 10টি আধুনিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু যে বিষয়টি কেউ মুখে আনছে না তা হলো ইরানের 20% সমৃদ্ধ 184 কেজি এবং 5% সমৃদ্ধ বিশাল 6024 কেজির গোপন ট্রোফ বা ভান্ডার। এই পুরো সমীকরণ মেলালে দেখা যায় ইরান মাত্র কয়েকদিনের নোটিসে অন্তত 35টি পারমাণবিক বোমা বানানোর মতো কাঁচামাল নিজেরা তৈরি করে বসে আছে।
তাহলে প্রশ্ন জাগে, এত উপাদান থাকার পরও ইরান কেন আনুষ্ঠানিক পরীক্ষা চালাচ্ছে না? উত্তরটা পরিষ্কার, এটি ইরানের এক স্ট্র্যাটেজিক চাল। তারা 2015 সালের পারমাণবিক চুক্তির লুপহোল ব্যবহার করে ধাপে ধাপে অতি সাবধানে তাদের মজুদ বাড়িয়েছে। তারা কেবল একটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় না। ইরান চায় যেদিন তারা পারমাণবিক শক্তির ঘোষণা দেবে সেদিন যেন তাদের ব্যাকআপে ইতিমধ্যে 3.5 ডজন রেডিমেড বোমা থাকে। একেই বলে ম্যাসিভ শিল্ড পলিসি, এমন এক ঢাল যা তৈরি হয়ে গেলে আমেরিকার মতো পরাশক্তিও ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা নীতি নির্ধারকরা একে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবতা হলো জল এখন মাথার উপর দিয়ে বইছে। ওয়াশিংটন যদি আজ ইরানের ওপর সামরিক হামলাও চালায়, তবে মাটির গভীরে থাকা এই হাজার হাজার কেজি ইউরেনিয়াম ধ্বংস বা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইরানকে থামাতে হলে হয়তো 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের মতো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই চরম কঠোর ও অনমনীয় ভূমিকার পুনরাবৃত্তি প্রয়োজন। ইরানের এই বিশাল পারমাণবিক উত্থান প্রমাণ করে তারা কোনো সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্র নয়, তারা একটি আদর্শিক ও ভূ রাজনৈতিক শক্তি যারা খেলার নিয়ম নিজেদের মতো করে বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে পরাশক্তি আমেরিকার অজেয় ইমেজে বড় সড় ধাক্কা দিল ইরান। এবার আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপ নয়, ওয়াশিংটনের পাতা ফাঁদ ভেঙেই মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানল তেহরান। তাও যেন তেন উপায় নয়, সম্পূর্ণ নতুন প্রযুক্তির গোপন মারণাস্ত্র দিয়ে। কুয়েত, কাতার আর বাহরাইন উপসাগরীয় এই 3 দেশে আমেরিকার যেসব রণকৌশলগত স্থাপনা রয়েছে, সেখানে ইরান এমন নিখুঁত ও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে যে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কদের এখন রীতিমতো নাজেহাল অবস্থা। ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান এখন এক অপরাজেয় নায়ক। মার্কিন ফাঁদ এবং ইরানের পাল্টা প্রতিরোধ। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের উপকূলীয় প্রায় 90টি সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এই প্রচণ্ড আঘাতে হয়তো পিছু হটবে তেহরান, কিন্তু হিসাব মিলল না। মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক নীতি নির্ধারকদের সেই লক্ষ্যকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল ইরান। হামলার দ্বিতীয় রাতেই তারা পাল্টা আঘাত হানে, যা ছিল আমেরিকার কল্পনার অতীত। বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে ইরানকে উস্কানি দিয়ে যে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই পাতা ফাঁদেই এখন উল্টো নিজেরা বন্দী হয়ে পড়েছে। ত্রিমুখী আঘাত, পঙ্গু মার্কিন প্রতিরক্ষা বলয়। ইরানের এবারের পাল্টা হামলা শুধু প্রতিরোধ ছিল না, এটি ছিল নিখুঁত ও আধুনিক সমর কৌশলের এক দুর্দান্ত প্রদর্শনী। উপসাগরীয় 3 দেশের মার্কিন ঘাঁটিকে যেভাবে টার্গেট করা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। কুয়েত, মার্কিন আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সরাসরি গুঁড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন। কাতার, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনাকে অকেজো করে দেওয়া হয়েছে, যা আমেরিকার চোখ কান বন্ধ করে দেওয়ার শামিল। বাহরাইন, মার্কিন 5ম নৌবহরের প্রধান জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের লজিস্টিক সাপ্লাই চেইনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছে। আড়ালে কোন নতুন মারণাস্ত্র? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এই হামলায় ব্যবহৃত ইরানের নতুন প্রযুক্তির ড্রোন। এর আগেই বিশ্ব দেখেছে ইউক্রেন যুদ্ধ কাঁপানো ইরানের শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা তাদের পুরনো কিছু মডেল, কিন্তু এবার আল জাজিরার এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে ইরান এমন এক সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ড্রোন বহর ব্যবহার করেছে যার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নিখুঁত নিশানা মার্কিন ডিফেন্স সিস্টেমকে দাঁড়ানোর সুযোগই দেয়নি। এই নতুন অস্ত্রের সুনির্দিষ্ট বিবরণ তেহরান এখনও গোপন রেখেছে, তবে রণক্ষেত্রে এর কার্যকারিতা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা। নিজেদের মাটিতে বসেও আমেরিকার যে কোনো দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা এখন ইরানের হাতের মুঠোয়। হরমুজ প্রণালীর শেষ কথা। যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে সেই যে নিজের অবস্থানে অনড় থাকে। আমেরিকা চায় না হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকুক, কিন্তু তেহরানও নাছোড়বান্দা। এই জলসীমার সার্বভৌমত্ব তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা আঘাত হেনে ইরান প্রমাণ করেছে পরাশক্তির সামনে মাথা নোয়ানোর দিন শেষ। মধ্যপ্রাচ্যের এই জটিল আবর্তে সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় লড়াইয়ে ইরান এখন চালকের আসনে। পেন্টাগন যেখানে দিশাহারা, সেখানে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়ে তেহরান জানান দিচ্ছে এই অঞ্চলের আসল নায়ক কে।
কোনো দেশের সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্টকে হত্যা করে কি সেই দেশের সার্বভৌমত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল জবাবটা হয়তো হ্যাঁ, কিন্তু পেন্টাগনের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক অতি গোপন সামরিক নকশাকে হাতিয়ার করেছে ইরান। রাশিয়ার সেই পুরনো থিওরিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে তেহরান আজ এমন এক মাথাহীন অদৃশ্য সেনা বা মোজাইক ডিফেন্স তৈরি করেছে, যার মূল কমান্ড সেন্টার বোমার আঘাতে উড়িয়ে দিলেও যুদ্ধের ময়দানে পাল্টা আঘাতের তীব্রতা এতটুকু কমবে না, বরং বহুগুণ বেড়ে যাবে। পেন্টাগন ইরানকে ছোঁয়া তো দূরের কথা, পূর্ণাঙ্গ যুদ্ধের নাম শুনলেই পিছু হচ্ছে। তার নেপথ্যে লুকিয়ে থাকা এই মাস্টার প্ল্যানের ভেতরে কি আছে? 2003 সালের ইরাক যুদ্ধ তেহরানের জন্য সবচেয়ে বড় শিক্ষা। দেয়ালে বাঁধানো একটি মোজাইক নকশার কথা ভাবুন। এর একটি টাইলস ভেঙে গুঁড়িয়ে গেলেও যেমন মূল ছবিটার অস্তিত্ব নষ্ট হয় না, ইরানের সেনা কাঠামো ঠিক একইভাবে গড়ে তোলা। কিন্তু কেন এমন জটিল নকশা তৈরি করতে বাধ্য হলো তেহরান? 2003 সালে মাত্র 26 দিনে সাদ্দাম হোসেনের শক্তিশালী ইরাক সরকারের পতন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তেহরানের সমরবীর্য উপলব্ধি করেন একক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের ওপর নির্ভরশীল যে কোনো প্রচলিত বাহিনী আমেরিকার অত্যাধুনিক ট্র্যাকিং ও বোমারু বিমানের সামনে কয়েক সপ্তাহ টিকবে না। সাদ্দামের ভুল থেকে শিক্ষা নিয়ে ইরান সিদ্ধান্ত নেয় তারা আর কোনো হৃৎপিণ্ড রাখবে না যা এক আঘাতে স্তব্ধ করে দেওয়া যায়। 31টি স্বায়ত্তশাসিত জোন, এক বিশাল মাথাহীন সেনাবাহিনী। সোভিয়েত ইউনিয়নের বিকেন্দ্রীভূত যুদ্ধকৌশলকে ঢেলে সাজিয়ে ইরান পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রাদেশিক সামরিক জোনে ভাগ করে ফেলে। স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রতিটি জোনে রয়েছে আলাদা আলাদা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ইউনিট, বাসিজ আধা সামরিক বাহিনী এবং নিজেদের গোপন অস্ত্রাগার। 4 ধাপের বিকল্প নেতৃত্ব। তেহরানের মূল হেডকোয়ার্টার ধ্বংস হলেও বা যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেলেও এই 31টি প্রদেশের স্থানীয় কমান্ডারদের কাছে আগাম নির্দেশনা দেওয়া আছে। এমনকি কোনো কমান্ডারের মৃত্যু হলে লড়াই যেন না থামে, সেজন্য আগে থেকেই 4 ধাপ পর্যন্ত বিকল্প উত্তরসূরি নির্দিষ্ট করে রাখা হয়েছে। স্বয়ংক্রিয় সামরিক ক্ষমতা। কোনো কেন্দ্র থেকে সিগন্যাল পাওয়ার প্রয়োজন নেই। আঞ্চলিক জোনগুলো নিজস্ব উপায়ে স্বাধীনভাবে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সস্তার প্রযুক্তি। পেন্টাগনের আসল মাথা ব্যথা, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব শত শত কোটি ডলার খরচ করে বিশাল যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী বানায়, কিন্তু ইরান এই ফাঁদে পা দেয়নি। মোজাইক ডিফেন্সের মূল দর্শনই হলো কম খরচে শত্রুকে বছরের পর বছর ধরে মশার মতো কামড়ে ক্লান্ত করে দেয়া। ইরানের দুর্গম পাহাড়ের খাজে কিংবা ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে সস্তার শাহী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষিপ্রগতির ড্রোন স্পিডবোট। যখনই কোনো শত্রু পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করবে, 31টি ভিন্ন ভিন্ন জোন থেকে একযোগে শুরু হবে ড্রোনের ঝাঁক ও মিসাইলের বৃষ্টি। বিশাল অঙ্কের খরচে তৈরি প্যাট্রিয়ট বা আয়রন ডোম এই অবিরাম কম খরচের ড্রোন আর মিসাইল ঠেকিয়ে নিজেদের ভান্ডার খালি করতে বাধ্য হচ্ছে। মোজাইক ডিফেন্স ইরানকে পেন্টাগন ও ইসরায়েলি বিমান বাহিনীর হামলার হাত থেকে দুর্ভেদ্য সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এর সাথে তৈরি হয়েছে এক চরম ভয়ঙ্কর বাস্তবতা। সমরবিদদের মতে এই সিস্টেমের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো একে একবার সক্রিয় বা চালু করে দিলে চাইলেও আর সহজে বন্ধ করা যায় না।